আয়ুষ্মানকে পড়তে দিয়ে আমরা দুজনে বেরিয়েছি আজকে অনেক দিন পর। আয়ুষ্মানের এক্সাম হয়ে গেছে, ছুটি কমপ্লিট, বই খাতা দেওয়া হয়ে গেছে, আজকে বই সব মলাট দেওয়া হয়ে গেছে, আজকে সব মলাট দিয়ে দিয়েছে। ফার্স্ট টাইম দিলে না তুমি? কেন, এর আগেও তো দিয়েছি, কম দিয়েছি, তুমি বেশি দিয়েছো। এবার বেশিটাই আমি দিয়েছি, কম তুমি দিয়েছি। অন্যান্যবার আমি নিয়ে নিয়ে বসি, না কাউকে দিতে দেবো না, কারণ আমার কারোর কাজ না পছন্দ হয় না। তাই এবারে বলেছি ধুর ওই দিক, সব রেসপন্সিবিলিটি নিয়ে নিয়ে দায়িত্ব নিয়ে নিয়ে না প্রচুর চাপ পড়ে গেছে। তারাও আমরা এখন টালিগঞ্জে আছি, টালিগঞ্জ একদম প্রপার টালিগঞ্জে আছি। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, এই হচ্ছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। এখন সব চৈত্র সেল চলছে তো, সামনেই পয়লা বৈশাখ, তো আয়ুষ্মানকে দিয়ে ভাবলাম যে একটুখানি বেরোই দুজনে, যদি কিছু কেনাকাটা করতে পারি। এই অ্যাম্বুলেন্সের সাউন্ড শুনলেই না এখন আমার ভয় লাগে। মাঝখানে অনেক দিন কেটে গেছিল, বাবা বিয়ে হয়ে গেল, ঠিক হয়ে গেল, মা অনেক দিন হয়ে গেল সব কিছু। এই যে আবার শ্বশুরমশাইকে নিয়ে সেই রাতে অ্যাম্বুলেন্সে যাওয়া হলো, ওই আওয়াজের পর থেকে আবার আমার ভয় লাগবে। এবার বাঙুর হসপিটাল, এই হচ্ছে এমআর বাঙুর হসপিটাল আমাদের টালিগঞ্জের চত্বরে। চট করে যদি কোনো সরকারি হাসপাতালের কথা মনে হয়, এবং এটা হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল। আগে চিকিৎসা ব্যবস্থা অত ভালো না হলেও এখন যথেষ্ট ভালো। সরকারি হাসপাতাল, জেলা এমআর বাঙুর জেলা সরকারি হাসপাতাল। অ্যাটলিস্ট এখানে কোনো পেশেন্টকে ফেরানো হয় না, ট্রিটমেন্টটা হয়। কেউ আবার এটাকে অন্যভাবে নিও না, যেমন অনেকেই বিদেশে থেকেও সেখানকার ভালো জিনিসগুলোকে তুলে ধরে, তেমনি আমার দেশের বা আমার রাজ্যের ভেতরে যে ভালো দিকগুলো আছে সেগুলোকেও আমি মাঝে মধ্যে তুলে ধরার চেষ্টা করি। কারণ আমার নিজের দেশও তো কোনো অংশে কম নয়, সবসময় খামতির দিকে তাকালে তো আর হয় না। কারণ আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, সেখানে খারাপ ভালো সব মিলিয়েই আছে, সমস্যাও আছে যেমন, তার সমাধানও আছে। তো সেই ভালো দিকগুলোকে তুলে ধরার মাঝে মাঝে নিজের ব্লগে চেষ্টা করি, তেমনি আমার শহর আমার রাজ্যের কোথায় কি ভালো আছে সেগুলোকেও দেখানোর চেষ্টা করি, এবং ভবিষ্যতেও করব। যাই হোক, এরপরে এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আজকে না একটু মেলানো মেশানো ব্লগ আছে, তোমাদের কাজে আসবে এইটুকু বলতে পারি। আর আমি যেভাবে গরম মশলা বানাই সেটাই দেখালাম, কিছুটা এখানে বানানো হয়ে গেছিলো, মানে এলাচ আর দারচিনি এই দুটোই দিই, কোনো রকম কিছু শুকনো খোলায় টালিও না, কিচ্ছু করি না, সিম্পল গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নিই। আর ভালো গুঁড়ো হয়ে যায় এই মশলাটা, বেসিক্যালি তুমি মাংসের ঝোলে দাও বা ডিমের ঝোলে দাও, আলাদা রকমের টেস্ট হয়। এছাড়াও তুমি মানে যে ধরনের পেঁয়াজ রসুন দিয়ে যে মাছ করি সেখানেও আমি এই গরম মশলাটাই দিই। আমার ওই কেনা গরম মশলায় ঠিক মাছ মাংসের স্বাদটাকে যেন মনে হয় বদলে দেয়, কারণ আমাদের বাঙালিদের গরম মশলা কিন্তু সম্পূর্ণরূপে স্বাদ আলাদা হয়, আর বাইরের কেনা যে গরম মশলাটা পাওয়া যায় সেটা কিন্তু সবার কথা মাথায় রেখে তৈরি হয়। তো সেই জন্য সেই স্বাদটা আমার আলাদা লাগে, ঠিক যেন আমি ছোটোবেলার সেই মায়ের হাতের রান্নার স্বাদটা পাই না, কারণ সেই সময় তো বাটা মশলাই হতো না। যাই হোক, আজকে না ডিমের ঝোল করেছিলাম আমি সকাল সকাল, ওই ডিমটাকে ভেজে তার ঝোল বানিয়েছিলাম অনেক দিন পর। রান্না করতে করতে এত গরম লাগছিল, আর এই সময়ে ওই ওয়েদারটা যেদিন চেঞ্জ হলো, এটা সেই দিনের ব্লগ, এই সময় ওয়েদারটা চেঞ্জ হয়নি, খুব গরম। তা দইয়ের প্যাকেট ছিল, ওটা দিয়ে একটু লস্যি বানাচ্ছিলাম। আমাকে বউ পেয়েছে এই জন্মে, আর পরের জন্মে আমাকে চাইবে না, অন্য কেউ চাইবে। একটু নুনটা ভালো লাগে। এ দেখো না, এত কথা বলো না। না, দোকানেতে দেয় না তো নুন, একটু দেয়। কাজু কিশমিশ দাও তো, ওর থেকে বের করো। মানে দোকানের লস্যিতে যেমন রগরগে চিনি দিয়ে বানায়, আমাকে সেরকমভাবে বানিয়ে দিতে হবে। তারপরে যখন আমি করে দিয়েছি, সে তার পেট আর মাথা দুটোই একসাথে ঠান্ডা হয়ে গেছিলো। আমি অবশ্য উপর দিয়ে একটু বিট লবণও দিই, আমার তো খুব ভালো লাগে এইভাবে লস্যি করে খেলে। আর এই যে ডিমের ঝোলও এখানে হয়ে গেছে,
ও আর একটা কথাও তোমাদের মনে করিয়ে দিই, তোমাদের কাজের সুবিধা হবে। এইভাবে যেমন গরম মশলা বানিয়ে নিতে পারো, চিনির গুঁড়ো করে রেখে দিতে পারো। আমি আগেও শেয়ার করেছি, চিনি তো আমাদের একটু বেশি আসেই মাসকাবারি হিসেবে, তো কিছুটা না গুঁড়ো করে এক কৌটো রেখে দেবে। দেখবে বাড়িতে কেউ চট করে এলো, লেবুর শরবত করে দিতে বা নিজেদের একটু নুন চিনির জল করে খেতে বা যে কোনো শরবতে ওই অনেকক্ষণ ধরে চিনিটাকে গুলতে তো সময় লাগে, ওই গুঁড়ো চিনিটা তুমি যদি ব্যবহার করো তোমার অনেক কাজে আসবে। রান্নাতে যেমন নর্মাল চিনি আমরা গোটা দিই সেটাই ছড়িয়ে দিই, কিন্তু আমি বিশেষ করে এই শরবত বা লস্যির ক্ষেত্রে গুঁড়ো চিনিটা বানিয়ে রাখি, খুব সুবিধা হয়। এটাও একটা ছোট্ট টিপস, আমি নিজেও শিখেছি কারোর না কারোর কাছ থেকে, কোনো ব্লগে না, এটা আমি কোনো কারোর কাছ থেকে, এটা বড়োদের থেকে আমি শিখেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ডিমের ঝোল হয়ে যাওয়ার পর উচ্ছে আর আলু আর কুমড়ো ভাজা করেছিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে, পেঁয়াজ টেঁয়াজ কিচ্ছু দিই না, এত ভালো লাগে এই রাঁধুনি ফোড়ন দিয়ে এই চচ্চড়িটা, করে খেয়ে দেখো। চলো এরপর সন্ধেবেলা দেখা হচ্ছে। কিছু জিনিস আমার মাথার মধ্যে কদিন ধরে ঘুরছে। আমরা যারা একটু বেশি চিন্তাভাবনা করি নিজেদের কাজ নিয়ে, লোকের কাছে নিজের মানে ইমেজটা যাতে খারাপ না হয়, এই ধরনের কাজ আমরা যারা করি না, চেষ্টা করি নিজেকে সবসময় ভালো রাখতে, তারা না অনেক কিছু শিকার হই। অ্যাকচুয়ালি আমরা নিজেদের থেকে বেশি সমাজের দিকে চিন্তা করি। তো এই সমস্ত নিয়ে আমাদের ভাবতে ভাবতে এক এক সময় টেনশানে শরীর খারাপও হয়ে যায়, আমার তো হয়। তো কিছু জিনিস নিয়ে একটুখানি আমি ঘেঁটেছিলাম, ওই জন্য নিজের কাজে ফিরতে আমার একটু সময় লাগছে। আবার ফিরছি, খুব শীঘ্রই ফিরছি, কারণ নিজের জায়গাটায় ফিরতে তো আমাকে হবেই, এটা আমার একটা পরিচয় বা পরিচিতি বলতে পারো। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै गुरवे नमः। अखण्डकुण्डलाकारं व्याप्तं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै गुरवे नमः। अज्ञानोद्भिदान्धं ज्ञानञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै गुरवे नमः। लोभानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्तातीतं गगनहृदिशं तत्तमः शादिलक्ष्यम्। দেখো আমি তো নিজের জীবন আমার তোমাদের সামনে তুলে ধরি, ক্যামেরা বন্দি করি, তো এটা আমার জীবনশৈলী বা আমার নিজের জীবন দর্শন বলতে পারো। তো আমি যখন পুজো পাঠ দেখাই, আমাকে অনেকে অনেক প্রশ্ন করে, তুমি কি খেয়ে পুজো করো, তুমি কি আমিষ খেয়েও পুজো করো, তারপর মানে স্নান করার আগে কি তুমি ডিম বা এই ধরনের আমিষ খাও? কারণ আমি সত্যি ব্লগে যেটা করি সেটাই দেখাই। আমি বলবো না যে আমার দেখে তোমরা চেঞ্জ করে নাও, কারণ আমি নিজে পাপ করলে তার ভাগিদার আমি হতে পারি, কিন্তু তোমার পাপের ভাগিদার তো আমি হতে পারবো না, তাই না? তো সেই জন্য আমি কিছু কিছু জিনিস আজ তোমাদের শেয়ার করবো। আমার ব্লগ দেখে বা আমার এই পূজা পদ্ধতি দেখে বা কথা শুনে যদি কারোর মনে জোর বাড়ে, তাহলে তো অলওয়েজ ওয়েলকাম। কিন্তু আমাদের ব্লগ দেখে, সেটা যে কারোরই হোক, নিজের জীবনে পরিবর্তন করতে চাওয়াটা আমি বলবো যে খুব বুদ্ধিমানের কাজ হবে, তা কিন্তু নাও হতে পারে। আমি বরাবরই ঠাকুরকে পুজো করি কোনো রকম নিয়ম নীতির বাইরে গিয়ে, যে আমাকে না খেয়ে উঠে আগে পুজো করে নিতে হবে, একদম সূচি বস্ত্রে করতে হবে, এগুলো আমি কোনো দিনই করিনি, পারি না। সত্যি কথা বলতে আমি যেটুকু পারি সেটুকু করি। আমি খেয়ে দিয়ে তারপর স্নান করে আর কিছু খাই না যতক্ষণ না আমার পুজো কমপ্লিট হয়, কিন্তু আমি জলখাবার খেয়ে তারপরে পুজো করি। হ্যাঁ, কখনো কখনো আমি আমিষ খেয়েও তারপরে স্নান সেরে পুজো করি। ভাত খাওয়ার অবশ্যই আগে, ভাত খেয়ে আমি কখনো স্নান করে পুজো করিনি। আর সব থেকে বড় কথা, ইদানিং আমি যে ঠাকুরমশাইয়ের কাটোয়ার যে ঠাকুরমশাইয়ের ব্লগগুলো দেখছিলাম, ওনার ব্লগ দেখে আমি মনে অনেক জোর পেয়েছি। এইটুকু বুঝি যে গঙ্গা জল দিয়ে ভালো করে আমি যদি জায়গাটা পরিষ্কার করে নিই, সেই জায়গাটা শুদ্ধ হয়ে যায়। এই গঙ্গা জল আমাকে এখনও অনেক কিছু থেকে অনেক আগেও করেছে, এখনও করে। আমার মনকে খুব, বা গঙ্গাকে স্মরণ করলেও আমাকে এক ডাক্তারবাবু বলেছিলেন, আমি যখন বলতাম জামা কাপড় ভীষণ মানি, জামা কাপড়ের ছোঁয়াছানি লেগে গেলে, তখন উনি বলেছিলেন গঙ্গাকে স্মরণ করে নেবে, সব পাপ ধুয়ে যাবে। তো সেই থেকে আমি নিজের মনের মধ্যে এত জোর পেয়েছিলাম, তো মনের জোরে আর পাপ
পাপের ভয় করি না। যদি ঈশ্বরের মনে হয় আমি কোনো অন্যায় করছি, তিনি আমাকে ঠিক বাধা দেবেন যাতে আমি সে কাজ না করি। এটুকু আমি জীবন দিয়ে বুঝতে পেরেছি। আবারও বলবো, আমি আমার জীবনের কথা বলি, কিন্তু আমি কাউকে বলি না এই জীবন বা এই রকম চিন্তাধারাই ফলো করতে হবে। আমি আমার কথাগুলো তোমাদের সাথে খালি শেয়ার করি। পুজো করতে আমার অনেকটাই সময় লাগে। রাতে ভালো করে এই সন্ধ্যা দেওয়ার পর তারপরে ঠাকুরের বাসনপত্র ধুয়ে রেখে যা যা টুকটাক কাজ থাকে পরের দিনে, সেগুলো মানে পুজো দেওয়ার যে যে কাজগুলো থাকে সেগুলো এই সময় আমি কমপ্লিট করি। আমি ঠাকুরের জন্য সবসময় কিশমিশ এনে রাখি। আর আজকে না অল্প করে কাজু বাদাম নিয়ে এসেছি। সবসময় কিশমিশ দিতে ইচ্ছা করে না, বা দুটো করে কিশমিশ দিলে দেখতেও দেখি ইদানিং ভালো লাগে না। ওই যে বললাম, সব কিছুই ব্লগ দেখে একটা নিজের মধ্যে প্রতিফলন ঘটে। ঠাকুরমশাই কত কিছু দেয়, তার মতন তো কখনোই করতে পারবো না। তিনি অন্যরকম মানুষ, ঈশ্বর তাকে সেই শক্তি দিয়েছেন। কিন্তু আমারও ইচ্ছে করে আমি অল্প অল্প করে করি, একা হাতে সবটুকু করতে গেলে, তাছাড়াও সংসারের হাজার কাজ, সেই সমস্ত সামলে তারপরেও আমার ইচ্ছে করে যে আমি ঠাকুরের জন্য ওই দেখে দেখে করে। তো ওই এখানে অল্প মিষ্টিও আছে, আরও কিছু টুকিটাকি জিনিস এনে রাখবো, এই শুকনো খাবার যেটুকু ঠাকুরকে দেওয়া যায়, মিলিয়ে মিশিয়ে আমাদেরও প্রসাদ খাওয়া হবে। আর ওইদিকে কর্পূর আছে, ঠাকুরের মধু আছে, ওই আরতি করবার জন্য যা যা প্রয়োজন সেগুলো এখানে রেখেছি। ঠাকুরের বই রেখেছি, ঘি রেখেছি। আর এই যে নিচের দিকটায় দেখো, ঠাকুরের নতুন বালতি কিনবো বলেছিলাম না, সেই লাল রঙের বালতি কিনেছি। আর গামলাটার মধ্যে, নীল গামলাটায় ঠাকুরের জামা কাপড় পরিষ্কার করি। আর বেশ কিছু জামা কাপড় কেচে ধুয়ে ভেতরে ঢুকিয়ে রেখেছি ভাঁজ করে। কৌটোগুলোতে এখনও তোলা হয়নি, ওই জন্য আর দেখালাম না। আর এই ঠাকুরের ধূপকাঠিটা নিচের দিকে রেখে দিলাম। তো বেশ সুন্দর পরিষ্কার করেছি। আর নিচটা না একদম গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে তারপরে রেখেছি। এরপরে পরের দিনে সকালে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে বিছানা করবার সময়। ওখানে ব্লগটা শেষ করতে পারতাম, কিন্তু বড্ড ছোট ভিডিও হয়ে যাচ্ছে। আর যখন আমি শ্যুট করেইছি, ইনক্লুড করেই দিই, কাল থেকে তোমরা একদম প্রপার যেরকম সাজানো গোছানো ব্লগ থাকে আমি সেরকমই শেয়ার করব। কারণ আয়ুষ্মানের স্কুল খুলে যাচ্ছে, নতুন সেশন স্টার্ট হচ্ছে, একদম আবার সেই প্রপার রুটিনে ফিরে আসছি। গুড মর্নিং। কালকে তোমাদের ওই পুজোর ওইটুকুই দেখালাম, তারপরে আর আমি কোনো ভ্লগ শ্যুট করিনি। এখন সকালবেলায় বিছানাপত্র হলো, তারপর ঘরদোর পরিষ্কার করলাম বলতে রীতাদি ঘরদোর মুছে দিল। আমি আছে খাটের তলা, রীতাদি খাটের তলা পরিষ্কার করে না। তো যখন রীতাদি আসে আমি বলি তুমি আমাকে নাতাটা ধুয়ে ধুয়ে দাও, আমি ঢুকি ভেতরে, ঢুকে ওই খাটের তলা পরিষ্কার করে মানে ঝাড়টার দিয়ে বের করে তারপরে ওই নেতা দিয়ে ভালো করে ও আমাকে ভিজিয়ে ভিজিয়ে দেয়, আমি মুছে বেরিয়ে আসি। এতে সুবিধা। আজকেও করতে চাইছিল না, বলে না আজকে আমার দেরি হয়ে গেছে, আজকে হবে না। আমি আজকে যদি না হয় আমার এরপরে করতে অসুবিধা হবে। আইদার আমি পুরো ঘরদোর আমি মুছবো, মানে আমি আমার সময় মতন, তাহলে আমি ভোর ভোর উঠে এই কাজগুলো যেরকম করতাম আমি সেরকম করে নেবো। আর কাল থেকে আয়ুষ্মানের স্কুল স্টার্ট হচ্ছে, তো যথারীতি আমার ওইরকমভাবে শিডিউল করলে হবে না। এবার আমি না সত্যি কথা বলতে এক তো নিজের কাজটা এনজয় করতে পছন্দ করি, কিন্তু ছাড়াতেও পারি, অসুবিধার কথাও বলে। তো যাই হোক, ওই জন্য হয় আইদার আমি নিজের কাজ নিজে করবো, না হলে আমি একটা সময় মতন আমাকে করতে হয়, কারণ আমার তো আদার্স অনেক কাজ থাকে। তো ওই জন্য আজকে আমি জোর করে করিয়ে নিয়েছি, কারণ কালকে আর আমার হতো না। আর এরপরে জল খাওয়াটা পুরো ঘরটা আমার এখন নিট অ্যান্ড ক্লিন আছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। এখন আজকে খেতে ইচ্ছে হচ্ছে বেগুনি ভাজা আর পরোটাই। দেখো এখানে এই ভাজা করার কড়াইয়ের মধ্যে তেল ছিল, তো ওর মধ্যেই ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা আবার ফেলবো, এই তেলটা একবার আর ইউজ হবে না, এই বেগুন ভাজা হয়ে যাবে, ব্যাস আর কিছু করবো না। আর পুরো ময়দা, কোনো আটা মেশানো নেই, পুরো ময়দার পরোটা হবে আজকে। কারণ অনেক দিন বাদে আমরা পরোটা খাচ্ছি, অনেক দিন বাদে। আর যখন এমনি নর্মাল রেগুলার যে পরোটা আমাদের হয় সেটা হচ্ছে আটার পরোটাই হয়, এটা তোমরা জানো। আজকে অনেক দিন বাদে পরোটা খাচ্ছি, তো পরোটার মতন করে পরোটা খাবো। তো বেগুনটা ভাজা ততক্ষণ। তো এই ভিডিওটাও তোমরা সেভ করে রেখো, তোমাদের কাজে আসবে। হয়তো কখনো কখনো মন ভারী হয় না, কোনো কারণ মানে খুঁজে পাওয়া যায় না যে কিভাবে আমি এই ফেজটা ওভারকাম করব। এক একটা সময় যায়, আমারও গেছে। এই জাস্ট কদিন আগেই যখন ঘরে কাজ লোকজন চলছে, এমন একটা ফেজ যাচ্ছে, এমন কিছু কথাবার্তা বা এমন কিছু সিচুয়েশান মনে হচ্ছে আমি সিচুয়েশানটা থেকে একটু পালিয়ে যাই, কিন্তু সেই সিচুয়েশান পালানো যায় না। তখন আমি নিজেকে কিভাবে কাটিয়েছি সে তো আমি জানি, মানে কীরকমভাবে সময়টা কেটে গেছে। না ওই সময়কে আমি হ্যান্ডেল করতে পেরেছি, আর না আমি ওই সময়টা থেকে পালাতে পেরেছি, কিন্তু ঠিক কেটে গেছে।
হ্যাঁ, এই জন্যই তোমাদের বললাম যে সেভ করে রাখো। এই কথাগুলো তোমাদের দেখবে একটা সময় মনে জোর দেবে যে এই যে ফেজটা যাচ্ছে, মানে তুমি ধরো এখন কোনো এমন ফেজ দিয়ে যাচ্ছ, না তুমি সেখান থেকে বেরোতে পারছো, না তুমি সেখান থেকে পালাতে পারছো, না হ্যান্ডেল করতে পারছো, কিন্তু একটা সময় ওই সময়টা ঠিক কেটে যাবে, আবার তুমি একটা দেখবে শান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ এবং সেই মুহূর্তটা তোমার ভালো লাগছে। তো জীবনে সবসময় হেরে না গিয়ে কখনো কখনো একটু ধৈর্য ধরতে হয়, একটু সময় দিতে হয়। আগামী ভ্লগগুলোতে আরও কিছু এমন তোমাদের জিনিস দেখাবো যেগুলো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়, এবং কখনোই নিজের মাথা গরম করে বা নিজের অপরিণত বুদ্ধির প্রকাশ ঘটিয়ে এমন কোনো স্টেপ নিতে নেই যাতে পরবর্তীকালে আমি আর 5 জনকে মুখ না দেখাতে পারি। আশা করি পরবর্তীকালে, মানে পরবর্তী ভিডিওগুলোতে তোমরা এই কথাটা রিলেট করতে পারবে। তো যাই হোক, এই যে আজকের ময়দার পরোটা একদম কিন্তু কত সুন্দর ফুলছে দেখেছো। এই পরোটা কখনোই শক্ত হবে না, তুমি 6 ঘন্টা রেখে দাও না, তারপরেও এই পরোটা শক্ত হবে না। খুব সামান্য তেল দিয়ে আমি পুরো, মানে আগে সেঁকে নিইনি, কিন্তু তেল দিয়েছি, তার উপরে চেপে চেপে সেঁকছি আর উল্টাচ্ছি। কোনোভাবেই তাওয়াতে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, চাপ দেবে আর উল্টাবে, চাপ দেবে আর উল্টাবে, তাহলে কি হবে, একদম এই পরোটা শক্ত হবে না, পাঁপড়ের মতন হবে না। তুমি 5-6 ঘন্টা এমনিই খোলা রেখে দাও, তাতেই কিন্তু নরম থাকবে। তুমি ক্যাসারোলে না রাখলেও তোমার পরোটাটা নরমই থাকবে। ভাজ পরোটা যেভাবে আমি তোমাদের দেখিয়েছি, মাঝখানে অল্প সামান্য তেল দিয়ে সেভাবেই করেছি। বেগুন ভাজা দিয়ে অনেক দিন বাদে পরোটা খেতে বেশ লাগলো, অনেক দিন বাদেই এই পরোটাটা করলাম, মানে ময়দা একদম সম্পূর্ণ। তো এই হচ্ছে ব্যাপার। আমার ভিডিওটা আজকের খুব ছোটোর মধ্যে এবং খাপছাড়াভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, অবশ্যই নিজের প্রোফাইলে বা নিজের অ্যাকাউন্টে শেয়ার করে রেখে দাও, যাতে পরবর্তীকালে তোমাদের মনে হয় যে পায়েলদির ব্লগটা একবার দেখে নিই, হয়তো শুনলে আমাদের আরও ভালো লাগবে। তো সেই হিসেবেই তোমাদের সাথে গল্পের ছলে ছলে আমি চেষ্টা করি আমার ব্লগগুলোকে তৈরি করার, যাতে তোমাদের ভালো লাগে। আর এই যে ব্রেকফাস্টটা আগে দিয়ে দিই, এই যে আশিসকে দিয়েছি আর আমার নিয়েছি এখানে বেগুন ভাজা আর তার সাথে পরোটা। আজকে সকালে দুধ চাটা খাইনি, দুধ চা না খেলে সকালবেলাটা বেশ ভালো থাকে সারা দিনটা। আর এখানে ঘরে না আলো জ্বালাই না, কারণ এত রোদ আসে আমার সকালবেলা, ঘরটা বিশেষ করে বেডরুমটা একদম ঝলমল করে, সেই জন্য সকালে আমি কোনোভাবেই আলো জ্বালাই না। তো এখন চলো ব্রেকফাস্ট করে নিই, আবার আসছি ব্লগ নিয়ে পরের দিন। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই।